আসসালামু আলাইকুম দর্শক, বাংলা স্পোর্টসের বিশেষ আয়োজন ক্রীড়াঙ্গনে আমি হিরু বাপ্পি আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক, আপনারা একটি জিনিস গত কয়েকদিন ধরে জানেন যে ক্রীড়াঙ্গনের একটি উত্থান পতন অস্থিরতা চলতেছে। এর মধ্যেই বিসিবির সিইও সহ ডিরেক্টররা গিয়েছেন আমাদের যিনি উপদেষ্টা বর্তমানে ক্রীড়াঙ্গনের আসিফ মাহমুদের সাথে দেখা করছে। সেই জায়গাটাই গিয়ে আসলে এই বিতর্কের শুরুটা, যে যেখানে আসিফ মাহমুদ কেন আসলে দাঁড়িয়ে তাকে সম্মান দেয়নি, বা আসলে তাকে সম্মান দেওয়ার যে জায়গাটি ছিল সেই জায়গাটি কেন হয়নি, বা আসলেই কি সে ইচ্ছাকৃতভাবে তাদেরকে দাঁড়িয়ে সম্মান দেয়নি, নাকি আসলেই এটি সঠিক একটি পন্থা, যে পন্থার মধ্যে আসলে উপদেষ্টা হোক বা মন্ত্রী পদমর্যাদার যেই হোক না কেন তাদেরকে আসলে এভাবেই সম্বোধন করতে হয়, বা এই জায়গাগুলো নিয়ে আসলে এভাবেই ইন্ট্রোডিউস করা হয়। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনাদের জনমনে অনেক প্রশ্ন, অনেক কথা। আমরা যখন খেলা কভার করতে এখানে আসি বা মাঠে যখন আসি, তখন অনেক আলোচনা, বাইরে থেকেও আপনারা আমাদেরকে অনেক তথ্য জানার জন্য আমাদেরকে মেসেজ করেন। এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই বাংলা স্পোর্টসের যে বিশেষ আয়োজন ক্রীড়াঙ্গন, এই ক্রীড়াঙ্গনের গল্প নিয়েই আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনে আমি আজকে আপনাদের সাথে এই আয়োজনে কথা বলার জন্য, এই বিষয়টি নিয়ে আসলে সম্পূর্ণরূপে খোলাসা করার জন্য সময় টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মাহমুদ রিমনকে আমন্ত্রণ জানাচ্ছি। রিমন, আপনাকে ধন্যবাদ। প্লিজ বসুন। তো রিমন, আসলে আপনি তো এই ব্যাপারটি জানেন যে এটি নিয়ে এক ধরনের টপ অফ দ্য টাউন বলা যায়, মিশ্র প্রতিক্রিয়া। যে ক্রীড়াঙ্গনে কেউ বলছেন যে সেই 97 যে দেখেনি সে কিনা দাঁড়িয়ে সম্মান দেয়নি, তারপরে হচ্ছে গিয়ে খালেদ মাহমুদ সুজনকে চিনে না, তারপরে হচ্ছে আকরাম খানকে চিনে না আসলে, এবং জালাল ইউনুস এত বড় একটা সংগঠন তাকেও চিনে না, তাকে দেখেও তারা সম্মান দেয়নি, তারা ছাত্রের মতো আচরণ করা হয়েছে। আসলে এটি কি আপনার কাছে কী মনে হয়? এটি কি আসলে কি আচরণ, নাকি এটি চেয়ারের যোগ্যতা? কোনটি আপনার কাছে? বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে এর মধ্যে যে বাংলাদেশের যে আমূল পরিবর্তন, এটি কি আপনি আসলে চেয়ারের জায়গা থেকে দেখছেন, নাকি আসলেই নাকি এটি চেয়ারের মূল্যায়ন? আপনি কীভাবে দেখছেন? আর প্রথম কথা হচ্ছে, যারা এই কথা বলছে তারা পুরো ভিডিওটি দেখেনি। আমরা যতটুকু ভিডিও ভাইরাল হয়েছে এইটুকুতে আমরা যতটুকু দেখেছি যে আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব, যিনি আমাদের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বা পালন করছেন, তিনি বসে আছেন এবং সবাই তাকে দাঁড়িয়ে সম্মান করছে। এই ভিডিওটা কিন্তু এর আগেরও কিন্তু আরও কিছু ছবি ছিল যেখানে কিন্তু তিনি সবার সঙ্গে কথা বলেছেন, সবার সঙ্গে হ্যান্ডশেক করেছেন। এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। এই বিষয়টা কিন্তু ওইভাবে আসলে আলোচিত হয়নি। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে কি, দেখেন, আপনাকে পদকে সম্মান করতেই হবে, খুবই স্বাভাবিক। ধরুন আমার বয়স এখন ধরুন 35 বছর, এখন আমি যদি কোথাও MBA করার জন্য ভর্তি হই, যে যিনি ওখানকার টিচার হবেন তিনি যদি আমার বয়সে ছোটও হন, তাকে কিন্তু আমাকে সেই সম্বোধনটা করতে হবে, সেই সম্মানটা দিতেই হবে। দুটো বিষয় রয়েছে, আমি দুটো বিষয় আলাপ করছি। প্রথমত হচ্ছে গিয়ে তিনি এখন বাংলাদেশের যে স্পোর্টস যে মাদার অর্গানাইজেশন এবং যে মন্ত্রণালয়, সেটা তিনি একেবারে সর্বোচ্চ কর, তাকে আপনাকে সম্মান দিতেই হবে। সম্মানের জায়গাটা, এটি কি ব্যক্তির সম্মান না চেয়ারের সম্মান? দর্শকদের কিন্তু অনেক প্রশ্ন থাকে যে আসলে মানে সমালোচনা কিন্তু ওই জায়গা থেকে আসে যে আসলে এটি কি চেয়ার না এটি ব্যক্তি। আপনি এটাকে স্পেসিফিক করে দিলে দর্শকদের বুঝতে খুবই স্বাভাবিক। এটা তার পদের সম্মান, আমি চেয়ার না বলে পদ এই কারণে বলবো। ধরুন যখন আমি সময় টেলিভিশনে হয়ে একটা সংবাদ কভারেজ করতে যাই, আমার হাতে যখন একটা বুম থাকে, তখন আসলে আমার আমি যেভাবে নিজেকে অন্যর কাছে উপস্থাপনা করব কিংবা অন্য আরেকজনের কাছ থেকে যেভাবে ফিডব্যাকটা পাবো, আমি যখন সিভিলে থাকবো তখন কিন্তু সেটা হবে না। খুবই স্বাভাবিক, এটা আপনাকে এটা মেনে নিতেই হবে, এটা বাস্তবতা, এবং এটা অবশ্যই তার চেয়ারের সমান এবং এই সম্মানটা তিনি প্রাপ্য। এরপরে কি হয়েছে, বিসিবির যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন সহ আরও 7 জন পরিচালক ওখানে ছিলেন। তিনি ছাড়া 7 জন পরিচালক, মোট 8 জন তারা গিয়েছেন, এবং আপনাকে সম্মান করতেই হবে। এখন এখানে দর্শকদের যে ক্ষোভ বা যে আক্ষেপের বিষয়টা, যে জালাল ইউনুসের কথা বলছেন আপনি, আকরাম খানের কথা বলছেন, মাহবুবা নামের কথা বলছেন, এদের যারা কাজী এনামের কথা বলছেন, যারা ওখানে গিয়েছেন তারা এখানে তাদেরকে সম্মানটা দেওয়া হলো না কিনা। ওই আবারও বলছি যে প্রথম অর্ধেক ভিডিওটা আমরা দেখে আসলে মন্তব্য করছি, পুরো ভিডিওটা যদি আমরা দেখতাম
তাহলে হয়তো এই কন্ট্রোভার্সিটা হতো না। আমি এখানে দেখেছি তাকে ফুল দেওয়া হচ্ছে এবং তারা কথা বলেছেন, তিনি প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ উনি কিন্তু হাত মিলাচ্ছে নাম্বার সাথে আপনি হাত মিলাচ্ছেন সবার সঙ্গে হাত সবার মিলাচ্ছেন। সাথেই, মানে আসলে ওখানে কিন্তু অন্যরকম একটা জায়গা তৈরি হচ্ছে, সে যে আসলে তার মন থেকে এবং হাত মিলিয়ে শুধু সে প্রত্যেকের সাথে হাত মিলাচ্ছে এবং আপনি দেখেছেন কিনা, আলাদাভাবে কথা এবং বলেছেন কথা এবং বলছে এবং হাত মিলানোর পরে সে কিন্তু হাতটা বুকে নিচ্ছে, এটা কিন্তু আপনি দেখেছেন কিনা না নোট করেছেন কিনা, কারণ এই জায়গাটা কিন্তু অনেক বড়, এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা খুবই স্বাভাবিক। দেখেন, মানে ছাত্রদের আপনি কথা বলছেন, বাংলাদেশে এখন আমরা পরিবর্তনের কথা বলি, পরিবর্তনের স্লোগান দেখি, পরিবর্তনের স্বপ্ন দেখি। সেই স্বপ্নটা কিন্তু দেখিয়েছে মানে ছাত্ররা। এতদিন কিন্তু গেল 15 বছর কিন্তু কেউ পারেনি, ছাত্ররা কিন্তু শুরু করে দিয়েছে। আপনি বারবার চেয়ারের কথা বলছেন, আমার তো রাস্তায় যখন আমি বের হই আমার আক্ষেপ হয়, কেন আমার পড়াশোনাটা শেষ হয়ে গেল, কেন এখন আমার হাতে আসলে এটা কিন্তু আমিও ফিল করি, আমার যে খুব আসলে কেন এখন আক্ষেপ হয়। কারণ আমি 2012 সালে যখন মাস্টার্স কমপ্লিট করেছি, আজ থেকে প্রায় 12 বছর আগে, আমার আসলে আক্ষেপটা হয় এখন যে যদি ছাত্র হতে পারতাম। আপনাকে সম্মান করতেই হবে, আমি এটা দোষের কিছু দেখি না। তবে যারা আক্ষেপ করছেন, বলছেন যে কেন সম্মান দেওয়া হলো না, তাদের আক্ষেপের বিষয়টা আমরা বুঝি। কারণ বাংলাদেশের ক্রিকেটটা যেখানে এসেছে এই আকরাম খানদের হাত ধরে এসেছে। জালাল ভাই, মানে জালাল ইউনুস যিনি ছিলেন, তার হয়তো খেলা আমরা ওইভাবে দেখিনি, কিন্তু 97 সেই আইসিসির যে ট্রফির কথা, সেই ট্রফির কথা এখনো আমার মনে আছে। যদিও ওই খেলাটা আমরা কোনো স্মৃতি আছে? অবশ্যই স্মৃতি আছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি এবং তখন হচ্ছে কি আমার ওই দিন আমার স্কুল ছিল, আমার বাবা একটা স্কুলের হেডমাস্টার ছিলেন। তিনি আমরা কেউ স্কুলে ওই দিন যাইনি, আমরা পুরো ঘরের ভেতরে সবাই বসে একসঙ্গে খেলা শুনছিলাম এবং খোদাবক্স মৃধা তখন কমেন্টেটর ছিলেন। 1 বলে 1 রান, হাসিবুল হোসেন শান্তর পায়ে লাগলো, নন স্ট্রাইকে পাইলট ভাই ছিলেন, জোরে দৌড়, আমরা সবাই রাস্তা নেমে চলে এসেছিলাম। আমি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি এবং আমি সবসময় একটা বলি, আমি যে গণমাধ্যম কর্মী হয়েছি, ক্রিকেট নিয়ে আমি কাজ করি, এর পেছনের নেপথ্যের অনুঘটক ওই 97 সালের সে মালয়েশিয়ার কিলাট ক্লাব মাঠ। ওই মাঠটা না হলে, ওই ম্যাচটা না হলে হয়তো আজকে আমি প্রফেশনাল হিসেবে ক্রীড়া সাংবাদিকতাটা বেছে নিতাম না, হয়তো আমাদের ক্রিকেটটা এতদূর চলে আসতো। যাদের হাত ধরে আসা, আসলে অনেক দর্শক প্রশ্ন করে যে আপনারা আসলে সঠিকভাবে উপস্থাপন করেন, মানে আমরা আসলে গণমাধ্যম সঠিকভাবে উপস্থাপন করি না। আসলে আমাদের উপস্থাপনের জায়গা থেকেও যদি আমরা বলি যে আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করি, এটাকে আপনি কীভাবে দেখেন যে ক্রীড়াঙ্গনের উপস্থাপনের জায়গা? দেখেন, আসলে বাস্তবতা যদি বলেন, দায়মুক্তির এখানে সুযোগ নেই এবং আপনি বলছেন সব পারা যায় না, এটাই সত্যি ছিল, এটাই সত্যি। আপনি চাইলেও সব কিছু প্রকাশ করতে পারতেন না, এটাই সত্যি। সেটা যে কোনো কারণে হোক, সেটা আপনি বলতে পারেন আপনার অফিসের পলিসি, সেটা আপনি বলতে পারেন বিসিবির সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়েন যাতে না হয়, সব কিছু আপনি চাইলেও পারতেন না। কিন্তু আমার মনে হয় এখন যে দিন বদলের স্লোগান এসেছে, এখন আসলে সবার, শুধুমাত্র যে গণমাধ্যম কর্মী নয়, আপনি পুলিশের কথা বলতে পারেন, আপনি সাধারণ মানুষের কথা বলতে পারেন, সবার একটা সুযোগ এসেছে। ছাত্ররা সেই সুযোগটা করে দিয়েছে, কথা বলার স্বাধীনতা। এবং আমার মনে হয় এই সুযোগটা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত, শুধুমাত্র যে গণমাধ্যম কর্মী নয়, বাংলাদেশের সবার আসলে শিক্ষা নেওয়া উচিত যে নাও টাইম রাইজ আপ ইউর ভয়েস। এই ভয়েসটা, এই যে ভয়েসটা আমরা গত 2-3 দিন ধরে দেখছি যে বিসিবিতে অনেক বড় একটা পরিবর্তনের জন্য আবাস আসতেছে, অনেক আন্দোলন হচ্ছে, প্রচুর মানুষ এখানে স্লোগান দিচ্ছে, প্রতিদিন দেখা যাচ্ছে কেউ না কেউ প্লে কার্ড নিয়ে দাঁড়াচ্ছে, তাদের দাবি দেওয়া তুলতেছে। আসলে এই পরিবর্তনটা কি এই যে আমাদের যে ইয়াংস্টার আসিফ মাহমুদ, আমাদের যে উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, তার মাধ্যমে কি আসবে বলে আপনি মনে করেন? দেখেন, একজন ক্রীড়া উপদেষ্টা বা এই দায়িত্বটা যার থাকে, তার কাছে তিনি তো আসলে মাদার অর্গানাইজেশন এবং তিনি কিন্তু সব কিছু পরিচালনা করবেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ভিন্ন, কারণ তিনি যুব ক্রীড়া উপদেষ্টা, এর বাইরেও কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদও রয়েছেন, এনএসসি আমরা যেটাকে বলি। সব ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশনগুলো কিন্তু সেই যুব ক্রীড়া, আমরা জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। পরিবর্তনের আপনি কথা বলছেন, আপনি রাতারাতি কিন্তু চাইলে পরিবর্তন করতে পারবেন না। 1-2-3 দিনে যে ময়লাটা জমেছে, শুধুমাত্র যে সবশেষ সরকারের সময় তাই নয়, যেই সরকারি যখন এসেছে তারাই কিন্তু সুবিধাটা নিয়েছে। যে ময়লাটা জমেছে স্বাধীনতার পর থেকে, সেই ময়লাটা কিন্তু আপনি চাইলে 1-2 দিন বা 1 মাসের মধ্যে পুরোপুরি দূর করতে পারবেন না, আপনাকে সময় দিতে হবে। তবে আশার যে গল্প, আশা তারা দেখিয়েছে, স্বপ্ন তারা দেখিয়েছে, অবশ্যই আমরাও স্বপ্নবাদী। তবে আপনি যে বলছেন যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি কথা বলি, নাজমুল হাসান পাপন সহ যে 24 জন পরিচালক রয়েছেন, 25 জন পরিচালক, আলো যিনি আনোয়ার হোসেন আলো, তিনি মারা গিয়েছেন। বরিশালের যিনি পরিচালক তিনি আলমগীর হোসেন আলো, দুঃখিত, তিনি মারা গিয়েছেন। তিনি বাদ দিলে যে 24 জন উপদেষ্টা, আপনি চাইলেই কিন্তু আসলে তাদেরকে রাতারাতি সরিয়ে দিতে পারবেন না। সেক্ষেত্রে আইসিসি নিষেধাজ্ঞার একটা খরচ নেমে আসবে। তার চেয়েও বড় কথা, বাংলাদেশ কিন্তু
আইসিসির যে নারী বিশ্বকাপ, সে নারী বিশ্বকাপের হোস্ট হওয়ার কথা এখন পর্যন্ত সব ঠিক থাকলে বাংলাদেশ সেটার হোস্ট হবে। আপনি চাইলেই সব সরিয়ে দিতে পারবেন না, এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে। আপনি যদি জানতে চান আমি বলতে পারি আসলে পদ্ধতি। আপনি সঠিক মানে যদি দর্শকদের জন্য আর কি আপনি যদি স্পেসিফিক করে বলেন যে আসলে সবাই বলতেছে যে তাদের থাকা উচিত না, তাদেরকে একেবারেই ছুঁড়ে ফেলে দিতে। আসলে আমরা যেহেতু ক্রীড়াঙ্গনে কাজ করি, দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতা করছি, এই জায়গাগুলোতে জানি। তো এই জায়গায় যদি আপনি একজন গণমাধ্যম করি এবং আপনি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে, সিনিয়র সাংবাদিক হিসেবে আসলে আপনি কী মনে করেন যে আসলে কি চাইলেই পরিবর্তন সম্ভব, বা চাইলেই কি পাপন ভাইকে পদত্যাগ জোর করে করানো সম্ভব, বা অন্য বোর্ড কর্মকর্তা আইসিসির জায়গাটুকু থেকে কী বল? খুবই স্বাভাবিক। আপনাকে একটু আগে ক্লিয়ার করলাম, আপনার নিশ্চয়ই মনে আছে সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে কয়েকদিন আগে কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হয়েছিল। একদম বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হতেই পারে। তবে এক্ষেত্রে আসলে কতগুলো পলিসি রয়েছে। নাজমুল হাসান পাপন যদি নিজে পদত্যাগ করেন তাহলে তার যে পরিচালনা পর্ষদ সেটা ভেঙে যাবে, কিংবা তার যে পরিচালনা পর্ষদের 1/3 24 জন যেহেতু, অর্থাৎ 16 জন, কমপক্ষে যদি 8 জন, 2/3 তার মানে 16 জন যদি পদত্যাগ করেন তাহলে ভেঙে যাবে। এর বাইরেও অনেকগুলো ইস্যু রয়েছে, যেমন হচ্ছে পরপর 3টা বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংয়ে নাজমুল হাসান পাপন যদি অনুপস্থিতি থাকেন কোনো কারণ ছাড়া, তাহলে তিনি তার যে সভাপতির পদ, সেটি সভাপতির পদ থেকে তিনি হারাবেন। তবে এক্ষেত্রে আবার একটু নিয়ম রয়েছে, সেটি হচ্ছে কি সেটা একটু সময় সাপেক্ষ, কারণ বিসিবির গঠনতন্ত্র অনুসারে কমপক্ষে 2 মাস পর পর বোর্ড মিটিং হবে। সেটা যদি আপনি করতে চান আপনার 6 মাস দরকার, 3 দুগুণে 6। যদি তিনি পরপর 3 দিন করতে পারবেন না, পারবেন না, আপনাকে 2 মাস পর পর করতে হবে। এর বাইরেও আসলে আরও বেশ কিছু গাইডলাইন রয়েছে, যেমন তিনি যদি মানসিকভাবে অসুস্থ হন বা তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে, এমন অনেকগুলো গাইডলাইন রয়েছে। এর বাইরেও, এই সমস্ত গাইডলাইনের বাইরেও কিন্তু আরও একটা উপায় রয়েছে। বিসিবির যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন রয়েছেন, তিনি যদি আইসিসির কাছে বর্তমান যে উদ্বুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির অবস্থা জানিয়ে আইসিসির কাছে যদি তিনি চিঠি লেখেন, তাহলে আইসিসি বিষয়টা বিবেচনায় নিতে পারেন এবং বিবেচনায় নিয়ে কিন্তু তারা বিষয়টি সমাধান করতে পারে। তবে এখন যে অবস্থা, চাইলেই আপনি সরিয়ে দিতে পারবেন না, চাইলেই সরিয়ে দেওয়া আসলে সম্ভব না। তার মানে হচ্ছে মানে একটা প্রকিউরমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। যদি নাজমুল হাসান পাপন পদত্যাগ না করে তাহলে একটা প্রকিউরমেন্টে গিয়ে তারপরে হচ্ছে কি এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। দেখেন, এর আগেও কিন্তু 2 বার এই ধরনের পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশ পড়েছে। 2007 সালে একবার, এবং যদি আমি ভুল না করি 2011 সাল বা 13 সালে একবার। তো ওই সময় একবার অ্যাডহক কমিটি হয়েছিল, একবার কিন্তু একটা মধ্যস্থতা কমিটি হয়েছিল। এমন পরিস্থিতি কিন্তু নজির আছে বাংলাদেশে 2 বার। এবং ক্রীড়াঙ্গনে কিন্তু দেখা যায় বিশেষ করে বিসিবিতে কিন্তু এইরকম ছোটোখাটো এই বড় ধরনের যে ধাক্কা, ছোটোখাটো পরিবর্তন হওয়ার সময় কিন্তু এত বড় ধাক্কা, এত বড় মেসাকার, এই জিনিসটা কিন্তু আমার জানা মতে 2007 সালে একবার হয়েছিল, যখন এই যে দীর্ঘ সময় প্রায় 15-16 বছরে কিন্তু এই জিনিসটা হয়নি। এর আগে যেটা হয়েছিল 2007 সালের পরে সমন্বয়, সেটা যখন মোস্তফা কামাল যিনি ছিলেন, তিনি তো আইসিসির প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন। বিসিবির সভাপতি নিশ্চয়ই আইসিসির প্রেসিডেন্ট হবেন না, মানে ওই একই পদে 2 জন থাকবে না। তখন আসলে তিনি চলে যাওয়ার পরে যে সংকট, ওই সংকটের সময় একটা অন্তর্বর্তীকালীন, কিন্তু সেটা জাতীয় কোনো সমস্যা ছিল না, জাতীয় কোনো সমস্যা হয়েছিল 2007 সালে, তখন আসলে অ্যাডহক কমিটি হয়েছিল। আচ্ছা, এই যে সব কিছু মিলিয়ে আপনি দীর্ঘদিন ধরে যেহেতু ওই জায়গায় কাজ করতেছেন, আপনাকে যদি এক কথায় জিজ্ঞাসা করা হয় যে একজন ক্রীড়াঙ্গনের গণমাধ্যম কর্মী হিসেবে বা ক্রীড়াঙ্গনের শুভাকাঙ্ক্ষী হিসেবে দর্শকরা যেটা বলে, যে যদি কোনো দর্শক প্রশ্ন করে বা কোনো কিছু বলে থাকে যে আপনি আসলে কোন পরিবর্তনটাকে গণমাধ্যম কর্মী হিসেবে আপনি মনে করেন ক্রীড়াঙ্গনের শুভাকাঙ্ক্ষী প্রয়োজন? আমাদের আসলে টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পেরিয়ে গেছে, কোনো কিছুই আসলে ঠিকভাবে হয়নি। আমি শুরুতে যেটা বলেছিলাম যে সরকারি যখন ক্ষমতা এসেছে, তারা নিজেরাই নিজেদের স্বার্থের জন্য এই বিসিবিটাকে, শুধু বিসিবি নয়, বাফুফে বলেন আপনি কিংবা অন্যান্য ফেডারেশনকে কুক্ষিগত করছে, কোনো কিছু ঠিক মতো হয়নি। স্পেসিফিকলি যদি আপনি বলেন, আমার মনে হয় সবার আগে ক্লাব ক্রিকেটটা ঢেলে সাজাতে হবে। এবং ক্লাব ক্রিকেটে আমরা দেখেছি যে নানা ধরনের অনিয়ম আমরা কথা শুনেছি। সবচাইতে ক্রিকেটারদের বিকেএসপি একটা সময় অনেক ক্রিকেটারে যোগান দিত, কিন্তু গেল কয়েক বছরের আমরা সেটা দেখিনি। আমার মনে হয় আপনি যতদিন পর্যন্ত না ক্লাব ক্রিকেটকে ঢেলে সাজাতে পারবেন, এবং বিসিএল এবং এনসিএল, ভারতে আপনি যদি দেখেন রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি, এই ট্রফির মান এবং আমাদের যে ঘরোয়া লিগে যেটা হয় বিসিএল এনসিএল এর যে আপনি কথা বলেন, অনেক বেশি ডিপেন্ড। বিসিএল এনসিএল এর দল পাওয়া যায় না, ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায় না। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এমনও হয়েছে 3টা দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালিয়েছে। সবার আগে ক্লাব ক্রিকেটটা আপনাকে ঢেলে সাজাতে হবে, এবং ওই যে স্বার্থের যে কথা বললেন, স্বার্থকে সম্পূর্ণরূপে দূরে ঠেলে দিয়ে আগাতে হবে। কিন্তু বাস্তবতা বলছে এই লোকগুলোই হয়তো এরা চলে যাবে, অন্য যারা আসবেন তাদের কাছ থেকে আসলে খুব একটা আশার বাণী আমি দেখতে পাচ্ছি না। এই আশার বাণীর জায়গা থেকে যদি আমি বলি, আমাদের যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
এই যে জয়ের পরে নতুন একটা স্বাধীনতা বলা যায় এই 2024 এসেছে, এই স্বাধীনতার মাধ্যমে কিন্তু আমাদের উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি একজন ইয়াংস্টার। আপনি কি মনে করেন যে সর্বক্ষেত্রে যে দুর্নীতি, তিনি আসলে এটা দূর করতে সক্ষম? তাকে পারতেই হবে, তাকে পারতে হবে। এ কারণে তাকে পারতে হবে কারণ আমি আপনাকে তাকে তিনি পারবেন বলেই কিন্তু বাংলাদেশের মানুষের একটা বড় একটা আপনি শতাংশ হিসেব করলে আপনি আমার সাথে একমত হবেন কিনা, 90% বেশি মানুষ কিন্তু একটা রেগুলেশন চেয়েছিল এমনটা হয়েছে এবং একটা বিশাল বড় রেগুলেশন, অনেক বড় একটা। আপনি বলছেন স্বাধীনতা, তার চেয়ে তো আমি অভ্যুত্থান শব্দটা বলবো। এই অভ্যুত্থানটা হয়েছে তাদেরকে পারতেই তাদেরকে এ কারণে পারতে হবে কারণ তারা আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, আমাদের স্বপ্নকে বাস্তব করার দায়িত্ব তাদের। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক ইমন আমাদেরকে স্বপ্নের গল্প বলেছে। আসলেই আমরা বাংলাদেশে স্বপ্ন দেখতে পছন্দ করি। বাংলাদেশের মানুষ স্বপ্নে বিশ্বাসী। বাংলাদেশের মানুষ চিন্তা করে যে আসলে সে কিভাবে একটি দেশের হয়ে কাজ করবে, একটি সমাজের প্রতিনিধিত্ব করবে। দিন শেষে মানুষ স্বপ্নের জায়গাটিকে আসলে নিয়ে কাজ করে। তো আমরা সবাই বিশ্বাস করি আমাদের নতুন যে উপদেষ্টা ইয়াংস্টার আসিফ মাহমুদ, তার হাত ধরে বাংলাদেশের প্রতিটি ক্রীড়াঙ্গনের পরিবর্তন হবে, বিসিবির পরিবর্তন হবে, ফুটবলের পরিবর্তন হবে, সব জায়গায় পরিবর্তন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যে ক্রীড়াঙ্গন নিয়ে আয়োজন, এই আয়োজনের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব ক্রীড়াঙ্গনের প্রতিটি খবরাখবর আপনাদের কাছে সঠিক সময়ে সঠিকভাবে তুলে দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা স্পোর্টসের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।